আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো তোমাদের জন্য থাকবে আজকে একটি সৃজনশীল কোয়েশ্চেন, যা 2020 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তো এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, সবাই কাছাকাছি থেকে এই অধ্যায় থেকে এই সৃজনশীলটি করা। সো আমরা উদ্দীপকটা একটু ভালো করে দেখে নিই, তারপর আনসারে যাব। প্রথমে তুমি দেখো উদ্দীপকে 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। যেখানে প্রথমে রয়েছে রেডিও, খতে রয়েছে টেলিভিশন, গতে রয়েছে স্মার্টফোন এবং ঘতে রয়েছে কম্পিউটার। ওকে, তো ক নম্বর কোয়েশ্চেন লিখেছে যে LAN ল্যান কাকে বলে। খ নম্বর লেখা আছে অ্যানালগ সংকেত বলতে কি বোঝায়। গ নম্বরে লেখা আছে যে উদ্দীপকের খ যন্ত্রটির খবর সম্প্রচার প্রক্রিয়া ব্যাখ্যা করো। এবং ঘ নম্বরে লেখা আছে যে উদ্দীপকের যন্ত্রগুলো অনিয়ন্ত্রিত ব্যবহার ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো। তো সরাসরি আমরা কোয়েশনে চলে যাচ্ছি। দেখো ক নম্বর কোয়েশন কি ছিল, ল্যান কাকে বলে। তো আমরা জানি এটা হচ্ছে ফুল ফর্ম যদি আমরা আইডেন্টিফাই করি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সিস্টেম থাকে, আর এই ল্যান হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের সিস্টেম হচ্ছে যখন রেডিও, টেলিভিশন, বিদ্যালয়, অফিস অথবা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যখন তোমার সকল ধরনের নেটওয়ার্কগুলোকে একত্রিত ইনক্লুড করে কোনো একটা নেটওয়ার্ক সিস্টেম করা হয়ে থাকবে, তখনই সেটাকে কি বলা হয়ে থাকবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়ে থাকবে। বিশেষ করে আমরা ধরো কোনো একটা প্রতিষ্ঠানের যতগুলো শাখা প্রশাখা আছে সবগুলো যদি একসাথে ইনক্লুড করা থাকে, একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, তখনই সেটাকে কি বলা হয়ে থাকবে, ল্যান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়ে থাকবে। সো আমরা এটাকে সংজ্ঞাটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি বা ডেফিনেশনটা দিতে পারি যে বিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা অফিস সমূহের নেটওয়ার্কের সমূহগুলোকে যদি একত্রিত করা হয়ে থাকে, তখনই সেটাকে কি বলা হয়ে থাকবে, ল্যান অর লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়ে থাকবে। খ নম্বরে লেখা আছে অ্যানালগ সংকেত কি বলতে কি বোঝায়। তোমাদের ক্লাসগুলোতে পড়ানো হয়েছিল যে অ্যানালগ সংকেত আর হচ্ছে ডিজিটাল সংকেত, সংকেত দুই ধরনের হয়ে থাকে। তো অ্যানালগ সংকেত হচ্ছে যে সংকেতের মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তন হতে পারে। আমি আরেকটি বারের জন্য বলতেছি, যে সংকেতের মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তন হতে পারে ওই সংকেতটাকে কি বলা হয়ে থাকে, অ্যানালগ সংকেত বলা হয়ে থাকে। বিশেষ করে আমাদের যে তথ্যগুলো রয়েছে, সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমানো অবধি পর্যন্ত, যারা আবহাওয়ার পরিবর্তন অথবা রোদের তাপমাত্রা অথবা টেম্পারেচার যাই কিছু থাকুক না কেন, তা যদি আমরা কোনো সংকেত ছাড়া, অর্থাৎ কোনো ডিজিট ছাড়া সংকেত আকারে কালেক্ট করে থাকি বা গ্রহণ করে থাকি, তখন সেই সংকেতটাকে কি বলা হয়ে থাকবে, অ্যানালগ সংকেত বলা হয়ে থাকবে। আর এই অ্যানালগ সংকেতের কোনো ডিজিট থাকে না, মনে রাখবা। ডিজিটাল এবং অ্যানালগ সংকেতের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ডিজিটাল সংকেতে ডিজিট থাকে, বাট অ্যানালগ সংকেতে কি থাকে না, তোমার সংকেত থাকবে না। আর যে সংকেতের মানটা শুধুমাত্র নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তন হতে পারে, তখনই সেটাকে কি বলা হয়ে থাকবে, অ্যানালগ সংকেত বলা হয়ে থাকে। বিশেষ কিছু ডিভাইস থাকে, যে ডিভাইসের সাহায্যে আমরা কি করতে পারবো, অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেত এবং ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে চাইলেও রূপান্তরিত করতে পারবো। গ নম্বর কোয়েশ্চেন দেখো, লেখা আছে উদ্দীপকের খ যন্ত্রটির খবর সম্প্রচার প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, খ যন্ত্রটি যেটা রয়েছে সেটার নাম হচ্ছে টেলিভিশন। আর এই টেলিভিশনের কার্যক্রম কিভাবে হয় তোমরা জানো যে প্রথমে টেলিভিশনে হচ্ছে দুইটা কাজ হবে। একটা হচ্ছে যে আমরা টেলিভিশনে খবর শুনতে পাই, ইভেন দেখতেও পাই। সো দেখার একটা কাজ প্রসেসিং হবে, যেটা রেডিওর কার্যক্রমের মতো অনেকটা। আর হচ্ছে টেলিভিশনের যে শোনার যে কাজটা, সেটা হচ্ছে রেডিওর কার্যক্রমের মতো। আর যেটা দেখার কাজ, সেটা হচ্ছে যে তোমার ভিডিও ক্যামেরা থেকে শুরু করে তোমার টেলিভিশনের মনিটর পর্যন্ত কিভাবে এই কাজগুলো হয়ে থাকে, তারই একটা প্রসেসিং বা ধারাবাহিকতা আমরা এখন দেখাবো। প্রথমত তুমি দেখো একটা রেডিওর কার্যক্রমটা এবং হচ্ছে টেলিভিশনের কার্যক্রম, দুইটা সমন্বিত রূপে কিন্তু টেলিভিশনের কার্যক্রমের ক্ষেত্রে। তো সাউন্ড কিভাবে তোমার টেলিভিশন পর্যন্ত আসবে, প্রথমে হচ্ছে বক্তা বা মাইক্রোফোনের সামনে প্রথমে মাইক্রোফোন থাকবে, মাইক্রোফোনের সামনে কথা বলবে। আর কথা বলার সময় দেখা গেছে যে প্রথমে এই শব্দ শক্তিটাকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা হয়। আমরা দুইটা ট্রান্সপোর্টেশন দেখাচ্ছি, যে প্রথমে হচ্ছে শব্দ, এটা কিসে রূপান্তরিত হবে, একটি বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয়ে থাকে। এখানে একটু উল্লেখ করে দিচ্ছি তোমাদেরকে, যে তুমি যে সাউন্ডটা করবা, বৈদ্যুতিক সিগন্যাল, ওকে, তুমি যে শব্দটা করবা এই শব্দটা হতে হবে 20 থেকে 20,000 হার্জ। আবারও বলতেছি, যে সাউন্ডটা করবে সেই সাউন্ডটা হবে 20 থেকে 20,000 হার্জ। যদি 20 থেকে 20,000 হার্জের মধ্যে না হয়, তাহলে কিন্তু ওই সাউন্ডটা আমরা কি করতে পাবো না, শুনতে পাবো না। ধরো একটা মানুষ তোমার কাছাকাছি এসে 20,000 হার্জের উপরে অনেক সাউন্ড করতেছে, তোমাকে বকা দিচ্ছে, সো তুমি কিন্তু এটা শুনতে পাবো না। কেন পাবো না? কারণ এটা তোমার কানের শ্রাবণত্ব সীমার বাহিরে। ওকে, সো এখন শব্দটা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর হবে। যখন বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর হওয়ার পরে এটাকে একটি বাহক তরঙ্গের সাথে যুক্ত করা হয়। আর এই বাহক তরঙ্গটা যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন, যেটা তোমাদের রেডিওর কার্যক্রমে পড়ানো হয়েছিল। তাহলে আমরা মডুলেশন প্রক্রিয়ায় মূল তরঙ্গের সাথে কি যুক্ত করব, একটি বাহক তরঙ্গ যুক্ত করব। আবারও বলতেছি, এই বাহক তরঙ্গ যুক্ত করার প্রক্রিয়াটাকে বলা হয় কি, মডুলেশন। ওকে, যখন তুমি বাহক তরঙ্গ যুক্ত করবা, পরে এটা অ্যান্টেনা দিয়ে পাস করে দিবা। অ্যান্টেনা দিয়ে পাস করার পরে সেটা গ্রাহক অ্যান্টেনা কালেক্ট করবে, যেটা আগের পদ্ধতি ছিল। যখন গ্রাহক অ্যান্টেনা কালেক্ট করবে,
তখন সেটা আবার ডিমডুলেশন প্রক্রিয়া যে মূল তরঙ্গটা ছিল সেই মূল তরঙ্গটা কি করবা ফিরে পাবা, যা পরবর্তীতে স্পিকারে পাঠানো হয়ে থাকে এবং তখনই সেই সাউন্ডটা আমরা শুনতে পাবো। তো এটা হচ্ছে তোমার টেলিভিশনে শুধুমাত্র সাউন্ড কিভাবে হয় বা যখন কেউ খবর পড়বে সেই খবরের কথাগুলো কিভাবে আসবে সেটা হচ্ছে এই প্রসেসিংটা। এবার আসো আমরা যে ছবিগুলো দেখতে পাই সেই ছবিগুলো কিভাবে হবে। প্রথম হচ্ছে টেলিভিশন ক্যামেরা থাকবে, এই টেলিভিশন ক্যামেরাতে ছবিগুলো প্রথমে ধারণ করা হয়ে থাকবে। আর এই টেলিভিশন ক্যামেরার মধ্যে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে সিসিডি আর একটা হচ্ছে আরজিবি। তো প্রথমে আমরা টেলিভিশন ক্যামেরাতে আইডেন্টিফাই করব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমরা দেখো এই যে ভিডিওটা দেখতেছো বা ক্লাসটা করতেছো, এই ক্লাসের সিস্টেমটা কিন্তু লাইক প্রথমে আমাদের একটি ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার সাহায্যে প্রথমে এই ভিডিওটা ধারণ করা হয়। ধারণ করার শেষে এই ভিডিওতে এখানে তুমি দেখো দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিসিডি। ফুল ফর্ম বলে দিচ্ছি, আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু এবং সিসিডির ফুল ফর্ম হচ্ছে চার্জ কাপল ডিভাইস। ওকে, চার্জ কাপল ডিভাইস মেনলি কি কাজ করে যে এটাকে আরজিবিতে ট্রান্সফার করে থাকে, অর্থাৎ এখানে যতগুলো কালার রয়েছে সবগুলো কালারকে শুধুমাত্র আরজিবিতে ট্রান্সফার করার দায়িত্বটাই হচ্ছে সিসিডির, অর্থাৎ রেড গ্রিন ব্লু। এখন আজ করতে পারো যে ভাই এখানে তো আরজিবি ছাড়া অনেক ধরনের কালার রয়েছে, তো সেই কালারগুলো কিভাবে ভেরিয়েন্ট হয়। এখানে মেনলি হচ্ছে যে এই সিসিডির কাজই হচ্ছে যে যতগুলো কালার আছে এই 3 কালার প্রথমে রূপান্তর করে আরজিবিতে, পরবর্তীতে এই 3 কালার সংমিশ্রণ করে বাকি কালারগুলো দেওয়া হয়ে থাকে। সো এখানে মৌলিক কালার হিসেবে আমরা ধরবো হচ্ছে শুধুমাত্র আরজিবি। আর এই টেলিভিশন ক্যামেরা থেকে যে প্রাপ্ত ছবিটা রয়েছে সেই ছবিটাকে আমরা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করব। তো এটা পরবর্তীতে কিসে যাবে, বৈদ্যুতিক সিগন্যালে যাবে। যখন বৈদ্যুতিক সিগন্যালে ট্রান্সফার করা হয়ে থাকবে তার আগে একটু বলে রাখি যে এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে ক্যামেরায় প্রাপ্ত যে ভিডিওগুলো আমরা বলে থাকি, এখানে ভিডিও হচ্ছে একটা স্থির চিত্র। ভিডিও যদি আমরা সংক্ষেপে প্রকাশ করি, আর এটার অর্থ দাঁড়ায় এরকম হচ্ছে চলমান প্রবাহ, অর্থাৎ ছবির যে প্রবাহ রয়েছে সেই প্রবাহটাই মেনলি হচ্ছে ভিডিও। ভিডিওতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে যদি তুমি 25টি স্থির চিত্র ধরো, তোমার মোবাইল ফোনে যদি এমনটা সম্ভব হতো যে তোমার গ্যালারিতে যে ছবিগুলো আছে তুমি পার সেকেন্ডে 25টা ছবি যদি পাস করতে পারতা জাস্ট 1 সেকেন্ডে, তাহলে সেটা তোমার কাছে কোনো ছবি মনে না হয় একটা ভিডিও মনে হতে পারে। তো এমনটাই হয় যে টেলিভিশন ক্যামেরায় প্রাপ্ত যে ছবিগুলো থাকে ওই ছবিগুলোই হচ্ছে তোমার পার সেকেন্ডে 25টি স্থির চিত্র পাস করা হয়ে থাকে, যেটা আমাদের চোখে একটি চলমান ভিডিওর মতো মনে হয়ে থাকবে। সো এটাকে পরে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা হয়ে থাকে এবং এখানে রেকটিফায়ার যন্ত্র দিয়ে কি করা হয়ে থাকে, এটাকে বিবর্তন করা হয়ে থাকে। আরেকটা যন্ত্র তোমরা মনে রাখবা, তার নাম হচ্ছে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার দিয়ে কি কাজ করা হয়, এখানে শব্দ অথবা যে ক্যামেরায় প্রাপ্ত ছবি দেখানো হবে সেগুলোর গুণগত মান খুবই কম থাকে, যার কারণে সেগুলোকে বিবর্তন করার জন্য বা মডিফাই করার জন্য সেখানে এই অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়ে থাকে, যেটা বেশিরভাগ ব্যবহার করে রেডিওতে। আর এখানে হচ্ছে রেকটিফায়ার ইউজ করা হয়ে থাকে অ্যাম্পলিফায়ারের পরিবর্তে। তো বৈদ্যুতিক সিগন্যালকে থেকে আমরা একটি বাহক তরঙ্গ যুক্ত করব, যা কিনা অ্যান্টেনা বা বিভিন্ন তারের সাহায্যে আমরা এগুলো পাস করব। বাহক তরঙ্গ যুক্তকরণ। পরবর্তীতে আমরা কি করব, এটাকে অ্যান্টেনা দিয়ে পাস করব, যেটা হচ্ছে গ্রাহক অ্যান্টেনা কালেক্ট করবে। যদিও বর্তমানে অ্যান্টেনার প্রচলন নাই, তখন আমরা কি ব্যবহার করে থাকি, বিভিন্ন কোএক্সিয়াল তার অথবা কেবল টিভি অথবা বিভিন্ন ধরনের তোমার যে লাইভ টিভিগুলো থাকে সেগুলো আমরা বিভিন্ন তার অথবা তার ছাড়াও স্যাটেলাইটের সাহায্যে আমরা দেখে থাকি। তো এটা আগের যুগের পদ্ধতি। গ্রাহক অ্যান্টেনা কি করবে, কালেক্ট করবে, তারপরে সেখান থেকে রেকটিফায়ারের সাহায্যে আমরা মূল তরঙ্গটা ফিরে পাবো। যখন তুমি মূল তরঙ্গ ফিরে পাবা তখন সেটা হচ্ছে পিকচার টিউব। আমি কয়েকটা নাম বলতেছি, খেয়াল করে দেখো। পিকচার টিউব অথবা কেবল টিভি অথবা কোএক্সিয়াল তার। এখানে তুমি দেখো কয়েকটি নাম রয়েছে। যখন আমরা মূল তরঙ্গটাকে ফিরে পাবো, মূল তরঙ্গ ফিরে পাওয়ার পর এখানে পিকচার টিউব, কেবল টিভি এবং হচ্ছে কোএক্সিয়াল তার, এর মধ্যে কি কি কাজ করা হয়। আগের যুগের তুমি দেখবো কিছু বক্স টিভি ছিল, এখনো পর্যন্ত আছে সেগুলো, যে বক্স টিভিতে মেনলি হচ্ছে এই পিকচার টিউবের কাজটা করা হয়ে থাকে। বর্তমানে আমরা যে টিভি ব্যবহার করে থাকি, যে ডিশ অ্যান্টেনা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কেবল টিভি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে তার দিয়েও বিভিন্ন সম্প্রচার করা হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় কোএক্সিয়াল তার। ওকে, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে কেবল টিভির আরেকটা বিশেষ ব্যবহার রয়েছে। কোনো সম্প্রচার যদি লাইভে দেখানো হয়ে থাকে তখন সাধারণত সেখানে কেবল টিভি ইউজ করা হয়ে থাকে, যেটা স্যাটেলাইটের সাহায্যে করা হয়ে থাকে। আর কোএক্সিয়াল তার, এটা হচ্ছে তারের সাহায্যে বিভিন্ন ধরনের এই সিগন্যাল বা সংকেতগুলো টিভি পর্যন্ত প্রেরণ করা হবে। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এখানে হচ্ছে এলইডি ব্যবহার করা হয়। এলইডির কিছু অ্যাডভান্টেজ থাকে, লাইক এলইডির অ্যাডভান্টেজটা হচ্ছে সেখানে কিছু লাইট ইমিটিং ডায়োড অর্থাৎ লাইট ব্যবহার করা হয়ে থাকবে, যা কিনা সহজেই ওই স্ক্রিনের মধ্যে ছবিটাকে প্রস্ফুটিত করতে অনেকটাই ভূমিকা রাখে। সো এলইডির ব্যবহারটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের পড়ানো ছিল যে উদ্দীপকের খ যন্ত্রটির খবর সম্প্রচার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, অর্থাৎ খতে অর্থাৎ টেলিভিশনে কিভাবে খবর সম্প্রচার করে। সম্প্রচার করার সময় এরকম তো না যে একজন মানুষ কথা বলতেছে, তুমি শুধুমাত্র তাকে দেখতেছো বাট কোনো সাউন্ড শুনতেছো না, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। সে যখন কথা বলে বা কেউ যদি খবর পড়ে তখন কিন্তু তুমি তার বক্তার কথাও শুনতে পাবা, ইভেন তাকে দেখতেও পাবা। সো কথা বলার কাজটা লাইক দিস এবং দেখার কাজটাও এটা। ওকে, সো কথা বলার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে শব্দটা বৈদ্যুতিক সিগন্যাল রূপে বাহক তরঙ্গের সাথে যুক্তকরণ করে, পরে অ্যান্টেনা দিয়ে পাস করে, তারপর মূল তরঙ্গতে ফিরে এসে তাকে স্পিকারে পাঠানো হয়, যা
যা আমরা শুনতে পাই। আর যদি সেটা ছবিতে দেখানো হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ক্যামেরাতে আরজিবি থাকে, সিসিডি সেটাকে আরজিবিতে ট্রান্সফার করে থাকে, বৈদ্যুতিক সিগন্যাল যুক্তকরণ করতে হবে, বাহক তরঙ্গ যুক্ত করে সেটাকে পাস করতে হবে, দেন হচ্ছে গ্রাহক অ্যান্টেনা কালেক্ট করবে। রেকটিফায়ারের সাহায্যে মূল তরঙ্গটা ফিরে পাবা, পিকচার টিউব, কেবল টিভি অথবা কোএক্সিয়াল তারের সাহায্যে সেগুলো দেখানো হবে। পরবর্তীতে তুমি দেখো উদ্দীপকের যন্ত্রগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহার ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো। আমরা জানি বিজ্ঞান সবসময় তোমার জন্য আশীর্বাদ থাকবে এবং এমন কিছু ডিভাইস আবিষ্কার করা হয়েছে যার কারণে কিন্তু তোমার বর্তমান যুগে, এই বর্তমান সময় বা আমাদের এই প্রেক্ষাপটে আমরা খুব সহজে নিজের জীবনকে জীবনাচরণের ক্ষেত্রে খুব ভালোভাবে কাটাতে পারি। সো এখন কথা হচ্ছে যদি এই ক্ষেত্রে তোমার এই ডিভাইসগুলো আমরা যদি মাত্রাতিরিক্ত ব্যবহার করি তাহলে সেটাকে আমাদের জন্য সুবিধা হবে না অসুবিধার পথ বয়ে আনবে, সেটাই বোঝার ব্যাপার। তুমি দেখো রেডিও, টেলিভিশন এবং স্মার্টফোন, কম্পিউটার যখন ছিল না তখন এই যুগটাতে বা ওই আগের যুগটাতে তখন কিন্তু তোমার মানুষের যেই ব্যাপারগুলো ছিল বা কার্যক্রমগুলো ছিল সেগুলো খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ছিল। এবং সেই সময়ের ভিতরে দেখা গেছে একটা মানুষ হাতে লিখে ভবিষ্যতের জন্য যেই তোমার কথাগুলো ছিল অথবা কোনো একটা অফিস আদালতের যত কিছু ছিল সব হাতে লিখতে হতো। বাট বর্তমানে কিন্তু সেই পদ্ধতিগুলো নাই। বর্তমানে ইলেকট্রনিক ডিভাইস আমাদের কাজের গতিকে খুব সহজ করে দিয়েছে, যা কিনা আমরা হয় রেডিও, টেলিভিশন, স্মার্টফোন অথবা কম্পিউটারের সাহায্যে করে থাকি। তো এখন ধরো কোনো একটা মানুষ খুব বেশি পরিমাণে রেডিও শোনে অর্থাৎ এফএম গুলো শোনে কানে হেডফোন দিয়ে, তখন কিছু হবে যে কেউ যদি কানে হেডফোন দিয়ে দীর্ঘক্ষণ যাবত অথবা দীর্ঘদিন বেশি বেশি সময় এই হেডফোন দিয়ে গান শোনে তখন তার সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সে কানে কম শুনতে পায়। দ্বিতীয়ত হচ্ছে তার মেজাজটা খুব খিটখিটে হয়ে যায়, রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং হচ্ছে স্নায়ুজনিত প্রবলেমগুলো হয়ে থাকবে। সো এটা অতিরিক্ত ব্যবহারের ফলে। এখন তুমি এমন তো না যে একদমই শুনবা না, তুমি কোনো খবর শোনো, বাট মাত্রাতিরিক্ত কোনোভাবে ব্যবহার করা যাবে না। একটা মানুষ দীর্ঘক্ষণ যাবত টেলিভিশনের সামনে বিভিন্ন মুভি অথবা সিরিয়াল দেখে তখন তার কি কি ঘটনা ঘটতে পারে? প্রথমত হচ্ছে তার যে সমস্যাটা হবে তা হচ্ছে ভিশন সিনড্রোম দেখা দিবে। ভিশন সিনড্রোম মানে হচ্ছে চোখের সমস্যা, ওকে, যে তার চোখে ঝাপসা দেখা বা চোখে কম দেখা বা দূরের জিনিস কম দেখা বা কাছে জিনিস স্পষ্ট না দেখা, এই প্রবলেমগুলো তখন হবে যখন সে দীর্ঘক্ষণ যাবত কি দেখবে একই দিকে বা মনিটর অথবা কম্পিউটারের দিকে অথবা দেখা গেছে যে টেলিভিশনের দিকে এক নজরে তাকিয়ে থাকবে। সো এটারও কিন্তু বিশেষ কিছু সিস্টেম আছে, প্রয়োজন ছাড়া কখনই টেলিভিশনের সামনে যাবো না অথবা এই কম্পিউটার চালাবো না দীর্ঘক্ষণ যাবত। আর সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, যখন তোমার টেলিভিশনে যতটুকু প্রয়োজন বা যতক্ষণ সময় প্রয়োজন অতটুকুই। এখন বলতে পারো ভাই আমার একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা দীর্ঘ 3 ঘন্টা ধরে চলে, আমার তো অতটুকু প্রয়োজন না, দরকার নেই। তোমার অত সিরিয়াল দেখা দরকার নেই, প্রয়োজনীয় জিনিসগুলো দেখো, লাইক খবর অথবা কোনো সংবাদপত্রের মিডিয়া টিডিয়া যেগুলো সম্প্রচার করে থাকে তোমার জন্য দরকারি সেগুলো দেখতে পারো। তো স্মার্টফোন ব্যবহারটা বর্তমানে সবচেয়ে বেশি। আর স্মার্টফোনের ব্যবহারটা আমরা দেখে গেছে একটা হিসাব, যদি গড় হিসাব করি, একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে ঘুমানো অবধি পর্যন্ত সারা দিনের ভিতরে যে সকল কাজ করে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করে থাকে তার নাম হচ্ছে স্মার্টফোন, ওকে। তো এই স্মার্টফোনটা আমরা যখন ইউজ করে থাকি সেটা কি আমাদের জন্য সুবিধা? হ্যাঁ, অবশ্যই সুবিধা। কিন্তু তুমি যখন মাত্রাতিরিক্ত ইউজ করবা তখন কি ঘটনাটা ঘটে, সেখান থেকে বিভিন্ন ধরনের তরঙ্গগুলো তোমার মস্তিষ্কে আসবে অথবা চোখের মধ্যে পড়বে, তোমার দেহের মধ্যে পড়বে। তো অতিরিক্ত পরিমাণে তোমার চোখের একটা প্রেশার সৃষ্টি হয় ওই স্মার্টফোনের উপর, ঠিক আছে। তখন চোখের একটা আলাদা স্ট্রেস পড়ে ওর মধ্যে, তখন কি হয় আমাদের স্নায়ুজনিত সমস্যা হয়। তুমি দেখবা যারা দীর্ঘক্ষণ যাবত মোবাইল ব্যবহার করে তারা কিন্তু তাদের মেজাজগুলো খুব রুক্ষ হয় অথবা খিটখিটে মেজাজ হয়, তখন তাদের সাথে কথা বলতে গেলে ভালো কথা বললে ঝগড়া লেগে যায়। সো এখন কথাগুলো এমনটা কেমন হয়? কারণ হচ্ছে যে এই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার ফলে তার যে মানসিক একটা প্রেশার থাকে সেই প্রেশারটা বাড়ে, আমাদের দেহের ভিতরে মস্তিষ্কে একটা ডোমেনের সঞ্চালন রয়েছে, সেই ডোমেনের সঞ্চালনটা বেড়ে যায়, যার কারণে দেখা গেছে যে প্রতিনিয়ত তার মোবাইলের প্রতি একটা এডিক্টেড চলে আসে বা এডিকশন যখন চলে আসে তখনই কিন্তু সে সচরাচর মোবাইল ছাড়া ব্যবহার ছাড়া তার চলেই না জীবন। যেমন তোমরা দেখবে একটা বাচ্চা যখন গেমস খেলে ছোটবেলায় তখন দেখা গেছে সেই গেমসের প্রতি যখন এডিক্টেড হয়ে যাবে, যখন তুমি তার ফোনটা ছিনিয়ে নিবা অথবা না খেলতে দিবা তখন দেখবা সে স্বাভাবিকভাবে একটি প্রতিবন্ধীর কিন্তু অভিনয় বা চরিত্র শুরু করে দিবে। অনেক সময় এমন হয়েছে অনেকে প্রতিবন্ধী হয়েও যায় এই গেমস খেলার কারণে। সো আমার কথা হচ্ছে যে স্মার্টফোন, কম্পিউটার এগুলো সবই আমাদের জন্য আশীর্বাদ, অবশ্যই এগুলো আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করা। আমরা অনেকেই আছি যে হ্যাঁ কম্পিউটার দিয়ে জব করে থাকি অথবা ব্যবসা বাণিজ্য অথবা আমাদের শিক্ষা ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। এই কম্পিউটার তুমি ইউজ করবা বা বেশিরভাগ সময় তোমার কম্পিউটার ইউজ করার প্রয়োজন। সেই ক্ষেত্রে যারা কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে, যে অনেক সময় এমন হয় অতিরিক্ত টাইপ করার ফলে আমাদের হাতের যে এইগুলো থাকে, জয়েন্টগুলো থাকে, সেখানে প্রচুর পরিমাণে পেইন থাকে। সো তোমাকে যে কাজটি করতে হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর করে এসে বসতে হবে বা একটা শিডিউল অনুসারে বসতে হবে। যখন তুমি কম্পিউটার ইউজ করো তোমাদের উপরে যে কম্পিউটারের উপরে যে লাইটটি রয়েছে সেই লাইটটিতে পর্যাপ্ত পরিমাণে আলো থাকা লাগবে যাতে করে চোখের স্ট্রেস কম থাকে, ওকে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার ওই যে ব্রাইটনেসের যে ব্যাপারটা, আমরা অনেকেই দেখি মোবাইল ফোন বা কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে রাখে। সেক্ষেত্রে অনেকেই ভাবে ভাই আমার তো মোবাইল ফোন বা কম্পিউটার তো চার্জ চলে যাবে, সো আমি ব্রাইটনেস কমিয়ে রাখি। হ্যাঁ, তুমি ব্রাইটনেস কমিয়ে রাখতে পারো, বাট এটা তোমার জন্য অনেকটাই ক্ষতিকর করবে। কেন? কারণ অল্প ব্রাইটনেসে দেখা গেছে তুমি যখন এগুলোকে ইউজ করতে যাবো তখন কি প্রবলেমটা হয়, তোমার চোখের মধ্যে একটা মানসিকভাবে একটা স্ট্রেস পড়ে চোখের মধ্যে, তোমাকে একটু ভালো করে তাকাইতে হবে জিনিসটার উপর, তখন কিন্তু আলাদাই প্রেশার পড়ার কারণে চোখের অনেক ক্ষতি হয়। পর্যাপ্ত পরিমাণ আলো তোমার চোখের জন্য ভালো, বাট অতিরিক্ত নয়। তারপর তুমি দেখো কম্পিউটার ইউজ
করার সময় একটু আশেপাশে তাকাইতে হবে, 5 মিনিট পর পর অন্তর অন্তর তাকালে ভালো হবে, তাহলে চোখের প্রতি অতটা বেশি একটা প্রেশার পড়বে না। এবং একটু 50 থেকে 60 সেন্টিমিটার দূরে রাখতে হবে তোমার কম্পিউটারটি। সো আমাদের কথা হচ্ছে যে এই কম্পিউটার, স্মার্টফোন অথবা টেলিভিশন অথবা রেডিও তুমি যাই কিছু ইউজ করো না কেন, অবশ্যই সেগুলো মাত্রাতিরিক্ত ইউজ করতে যাবো না। অবশ্যই তোমার যে পরিমাণ প্রয়োজন তোমার অতটুকুই থাকবে আয়োজন। আর এই ছিল আমাদের আজকে এই কোয়েশ্চেন। ঢাকা বোর্ড 2020 সালে তোমাদের হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা সবাই কাছাকাছি যে চ্যাপ্টার থেকে আসা একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আগামী ক্লাসে আমরা আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।